ভারতের উদ্বেগ উড়িয়ে তিস্তা প্রকল্পের ঢাকার পাশে চীন। রুশ হামলায় ধূলিসাৎ ইউক্রেনীয় বিমান ঘাঁটি। জার্মানিতে গরমে গলে যাচ্ছে রেললাইন। সংসদে তুলকালাম এমপিকে টেনে হিচড়ে বের করল পুলিশ। মহাকাশের নভোচারীদের মিষ্টি কুমড়া রান্নার ভিডিও ভাইরাল। বিশ্বকাপ উন্মাদনায় ভিয়েতনামে 1000 টেডির জার্সি পরা আর্মি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তিস্তা নদী এখন দিল্লি আর বেইজিং এর প্রভাব বিস্তারের বড় ক্ষেত্র। ভারতের তীব্র উদ্বেগকে পাত্তা না দিয়ে বেইজিং জানিয়েছে তিস্তা মহাপরিকল্পনায় ঢাকার পাশে থাকবে চীন এবং এই দ্বিপাক্ষিক সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। কৌশলগতভাবে সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছে চীনা প্রযুক্তির উপস্থিতি নিয়ে ভারতের ঘুম হারাম হলেও বাংলাদেশ একে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার এক নতুন কেন্দ্রবিন্দু এখন তিস্তা নদী। একদিকে বাংলাদেশ ও চীনের বিশাল পরিকল্পনা, অন্যদিকে ভারতের তীব্র উদ্বেগ। ভারতের অতি সংবেদনশীল চিকেন স্নেকের ঠিক পাশে কি তবে পা রাখতে চলেছে চীন? ভারতের উদ্বেগকে পাত্তা না দিয়ে বেইজিং জানিয়ে দিয়েছে ঢাকার সাথে তাদের এই দ্বিপাক্ষিক সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। সম্প্রতি বেইজিং এর এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুহ জিয়াকুন এই প্রতিক্রিয়া জানান। এমনটাই খবর এনডিটিভির। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ব্রিফিং এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং 17তম সামার ডাভোস সম্মেলন শেষ হওয়ার পরপরই তিস্তা প্রকল্পের এই নতুন ভূরাজনৈতিক মোড় সামনে এলো। বাংলাদেশ ও চীন যৌথভাবে তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের গতি বাড়াতে এবং দুই দেশের বিশেষজ্ঞদের মাধ্যমে একটি যৌথ কারিগরি সম্ভাব্যতা যাচাই দ্রুত সম্পূর্ণ করতে একমত হয়েছে। বাংলাদেশ में जो कुछ हुआ है उसको लेकर কিন্তু ঢাকার এই উদ্যোগে ঘুম হারাম দিল্লির। কেন? কারণ তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের অত্যন্ত কাছাকাছি। বিশেষ করে ভারতের কৌশলগতভাবে সবচেয়ে দুর্বল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর একদম পাশেই এই প্রকল্পের অবস্থান। এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্ব রাজ্যগুলোকে যুক্ত করেছে। ভারতের ভয় এখানে চীনা প্রকৌশলী বা প্রযুক্তির উপস্থিতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হয়ে উঠতে পারে। আশা করতা হুঁ कि वहां पर তবে ভারতের এই উদ্বেগকে সরাসরি খারিজ করে দিয়েছে চীন। বেইজিং এর এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুহ জিয়াকুন বলেন, চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি যে কোনো তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। চীন একে বাংলাদেশের মানুষের জীবন জীবিকা উন্নয়নের প্রকল্প হিসেবে দেখছে এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। 中孟全面战略合作伙伴关系 এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দুই দেশের যৌথ সম্ভাব্যতা যাচাইয়ের রিপোর্টের উপর ভিত্তি করেই চীন এই প্রকল্পে চূড়ান্ত অর্থায়ন ও অবকাঠামোগত কাজ শুরু করবে। দীর্ঘদিন ধরে ভারতের সাথে তিস্তা পানি বণ্টন চুক্তি ঝুলে থাকায় বাংলাদেশ তার উত্তরাঞ্চলের খরা ও বন্যা মোকাবেলায় এই অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনা প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না এই প্রকল্পের সমঝোতা স্মারক সম্প্রসারণ করেছিল, যা এই চুক্তির মাধ্যমে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তিস্তা এখন আর শুধু একটি নদী নয়, এটি এখন দিল্লি আর বেইজিং এর প্রভাব বিস্তারের এক বড় ক্ষেত্র। সালমান ইসলাম পলক, কালবেলা। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আলোচনার মাঝে রণক্ষেত্রে ইউক্রেনকে একের পর এক বড় ধাক্কা দিচ্ছে রাশিয়া। এবার ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা চালিয়ে দুটি শক্তিশালী মিগ-29 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংসের দাবি করেছে রুশ বাহিনী। রানওয়ে ও বাংকারে থাকা বিমান দুটি ধ্বংসের একটি ভিডিও প্রকাশ করেছে মস্কো। কিয়েভ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাতের দাবি করলেও বিমান ঘাঁটিতে এই বিপর্যয় ইউক্রেনকে চরম কোণঠাসা করে ফেলেছে। বিস্তারিত রিপোর্টে।
একদিকে যখন যুদ্ধ থামানোর আন্তর্জাতিক আলোচনা চলছে, ঠিক তখনই রণক্ষেত্রে ইউক্রেনকে একের পর এক বড় ধাক্কা দিচ্ছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীকে কোণঠাসা করতে অত্যন্ত পরিকল্পিত এবং মারাত্মক হামলা শুরু করেছে মস্কো। এবার ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক বিমান ঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনীয় বিমান বাহিনীর দুটি শক্তিশালী MiG-29 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংসের দাবি করেছে রুশ বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যম মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর সামরিক সাফল্যের তথ্য উঠে এসেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক দাবি অনুযায়ী দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের একটি প্রধান সামরিক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এই বিশেষ ড্রোন অভিযান চালানো হয়। হামলার একটি ভিডিও প্রকাশ করে মস্কো জানিয়েছে, ধ্বংস হওয়া যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি রানওয়ের পাশে অবস্থান করছিল, আর অন্যটি একটি সুরক্ষিত বাংকারের ভেতরে জ্বালানি নেওয়ার সময় রুশ ড্রোনের সরাসরি আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই সফল হামলার ফলে ইউক্রেনীয় বিমান বাহিনীর বিমান ঘাঁটির পুরো কার্যক্রমে বড় ধরনের বিপর্যয় ঘটেছে বলে দাবি রাশিয়ার। একই সময়ে ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলেও রুশ বাহিনীর হামলায় অন্তত 2 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রাশিয়ার এই বিমান হামলার মুখে কিয়েভ আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাতের দাবি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা দূরপাল্লার ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের টাইটান বারিকাদি সামরিক শিল্প কমপ্লেক্সে হামলা চালিয়েছে। কিয়েভের দাবি, এই কারখানায় রাশিয়ার কামান ও গোলাবারুদ তৈরি হতো, যা ধ্বংস করার মাধ্যমে রুশ সামরিক সরবরাহ ব্যবস্থায় তারা আঘাত হানতে পেরেছে। এছাড়া রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করতে দেশটির জ্বালানি স্থাপনা ও তেল সংরক্ষণগারকে লক্ষ্য করেও ইউক্রেন ড্রোন হামলা চালাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, কিয়েভ যতই পাল্টা হামলার দাবি করুক না কেন, ইউক্রেনের ভেতরে ঢুকে তাদের যুদ্ধবিমান ধ্বংস করার ঘটনা রাশিয়ার আকাশসীমা ও গোয়েন্দা নজরদারির একচ্ছত্র আধিপত্যকেই প্রমাণ করে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির চেষ্টা সত্ত্বেও রণক্ষেত্রের বাস্তব চিত্র বলছে, রাশিয়া কোনোভাবেই ইউক্রেনকে সহজে ছাড় দিচ্ছে না এবং এই সংঘাত আরও দীর্ঘায়িত ও ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান ও কৌশলগত ঘাঁটি কনস্টান্টিনোভাকার উপকণ্ঠে চলছে তীব্র লড়াই। রণক্ষেত্রের অন্যান্য অঞ্চলে রুশ বাহিনীর জয়যাত্রা কিছুটা মন্থর, কিন্তু গুরুত্বপূর্ণ শহরটির নিয়ন্ত্রণ নিতে ধাপে ধাপে এগুচ্ছে মস্কো। ইউক্রেনীয় সেনাপতিরাই স্বীকার করেছে, রুশ সেনাদের ছোট ছোট দল এর মধ্যেই শহরের প্রান্ত সীমায় ঢুকে পড়ার জোর চেষ্টা চালাচ্ছে। যুদ্ধ শুরুর আগে শহরটির জনসংখ্যা প্রায় 70,000 ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাত্র 2,000 বেসামরিক মানুষ এখনও সেখানে আছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, শহরটির পতন এখন কেবল সময়ের ব্যাপার। ফারিন রহমান প্রীতি, কালবেলা। ইউরোপের তীব্র দাবদাহে জার্মানির লাইপজিগে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করেছে ট্রাম লাইনের রেল। বিজ্ঞানীদের বছরের পর বছরের সতর্কবার্তা উপেক্ষা করার নজিরবিহীন এই বিপর্যয়ের মুখে পড়েছে আধুনিক ইউরোপ। শুধু জার্মানি নয়, ফ্রান্স, ইতালি ও স্পেন সহ পুরো পশ্চিম ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ায় তাপপ্রবাহ ইতিমধ্যে প্রাণ হারিয়েছে 1300-রও বেশি মানুষ। তীব্র গরমে কিভাবে বিকল হলো জার্মানির যোগাযোগ ব্যবস্থা এবং এই রুদ্ররোষের মুখে কতটা অসহায় ইউরোপবাসী, বিস্তারিত রিপোর্টে। চরম সতর্ক বার্তা উপেক্ষা করার করুণ পরিণতি। 41 ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহে গলতে শুরু করেছে জার্মানির লাইপজিগের ট্রাম্প লাইনের রেল। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা সতর্ক করলেও ইউরোপ যে তীব্র দাবদাহের জন্য আজও পুরোপুরি অপ্রস্তুত, এই নজিরবিহীন ঘটনা তারই প্রমাণ। প্রশ্ন উঠছে, প্রকৃতির এই রুদ্ররোষের কাছে কি তবে অসহায় আধুনিক ইউরোপ? ইউরোপের গ্রীষ্মের ছুটিতে এই প্রাণঘাতী তাপপ্রবাহ জার্মানির লাইপজিগে যে বিপর্যয় ডেকে এনেছে তা ভাবনার অতীত। তীব্র গরমে রেল লাইনের বিটুমিন বা পিচ জাতীয় উপাদান গলে নরম হয়ে যাওয়ায় শহরের গুরুত্বপূর্ণ অংশে ট্রাম্প পরিষেবা পুরোপুরি বন্ধ করা হয়েছে। শুধু জার্মানিই নয়, ফ্রান্স,
স্পেন, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ পরিস্থিতি। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী জার্মানির কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যা স্বাভাবিকের চেয়েও অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, 21 জুন থেকে এ পর্যন্ত ইউরোপে উচ্চ তাপমাত্রার কারণে 1300 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি বাসিন্দাদের জনজীবনে নিয়ে এসেছে অসহনীয় দুর্ভোগ। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় তীব্র গরমে ত্রাহি ত্রাহি অবস্থা। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন, আমরা একেবারেই প্রস্তুত নই। ট্রামগুলো চলতে পারছে না, আর পর্যাপ্ত গণপানীয় জলের ফোয়ারা বা শীতলীকরণ ব্যবস্থার অভাবে সাধারণ মানুষ দিশেহারা। সাংস্কৃতিক কেন্দ্রগুলোতেও নেই পর্যাপ্ত শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। অনেকে বাইরের রুটিন বাতিল করে দিনের প্রখর সময়ে ঘরেই বন্দী থাকতে বাধ্য হচ্ছেন। বাসিন্দাদের দাবি, জার্মানিকে এখন উষ্ণ ভবিষ্যতের সঙ্গে খাপ খাইয়ে নিতে নতুন অবকাঠামোগত কৌশলের দিকে ঝুঁকতে হবে। পরিবহন ব্যবস্থায় বিঘ্ন, দাবানলের উচ্চ সতর্কতা এবং স্বাস্থ্য সংকটের মুখে পড়ে পুরো পশ্চিম ইউরোপ এখন কার্যত স্থবির। যেখানে বারবার সতর্ক করার পরেও অবকাঠামোগত প্রস্তুতির অভাব প্রকট, সেখানে জার্মানির গলে যাওয়া রেললাইন কি কেবলই একটি দুর্ঘটনা, নাকি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধের আসন্ন পরাজয়ের পূর্বাভাস? সময় থাকতেই কি জাগবে ইউরোপ? নাজমুন নাহার উসবা, কালবেলা। সংসদের ফ্লোরে তুমুল হট্টগোল এবং বিরোধী দলের সংসদ সদস্যদের পুলিশ দিয়ে টেনে হিচড়ে বের করার ঘটনায় রণক্ষেত্র পরিণত হয়েছে সেনেগালের জাতীয় সংসদ। প্রেসিডেন্ট বাসিরো দিওয়ামে ফায়ে এর ক্ষমতা খর্ব ও সাংবিধানিক সংস্কার বিল পাশকে কেন্দ্র করে এই নজিরবিহীন সংঘাতের সৃষ্টি হয়। তুমুল বিশৃঙ্খলা ও বিরোধী দলের অধিবেশন বর্জনের মাঝে 129 ভোটে বিতর্কিত বিলটি পাশ করে সরকারি দল। বিস্তারিত রিপোর্টে। সেনেগালের জাতীয় সংসদের ফ্লোরে সোমবার যা ঘটল তা কেবল উত্তেজনার পারদ চড়ানোর দৃশ্যই নয়, বরং আফ্রিকার এই দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এক বড়সড় প্রশ্নের জন্ম দিল। সংসদের স্পিকারের ভাষণ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বিরোধী দলের এক এমপিকে জেন্ডারদের দিয়ে জোর করে টেনে হেঁচড়ে পোডিয়াম থেকে সরিয়ে দেওয়ার ঘটনা দেশটির রাজনৈতিক অঙ্গনে রীতিমতো কম্পন সৃষ্টি করেছে। তবে প্রশ্ন থেকে যায়, এই ক্ষমতার লড়াইকে শেষ পর্যন্ত কোনো সাংবিধানিক ভারসাম্যের দিকে নিয়ে যাবে, নাকি সেনেগাল এক নতুন স্বৈরতান্ত্রিক সংকটের মুখে পড়বে? মূলত প্রেসিডেন্ট বাসিরো দিওমায়ে ফায়ে এর ক্ষমতা খর্ব করতে এবং সংসদকে শক্তিশালী করার লক্ষ্যে একটি ব্যাপক সাংবিধানিক সংস্কার বিল আনা হয়। 5 দফা দলের সংখ্যাগরিষ্ঠতায় 129 ভোটে বিলটি পাস হলেও এই প্রক্রিয়াটি জন্ম দিয়েছে চরম বিশৃঙ্খলার। বিরোধী দলের এমপি আব্দু এমবো পোডিয়াম দখল করে প্রতিবাদ জানালে শুরু হয় তুমুল হট্টগোল। তাকে শারীরিকভাবে কক্ষ থেকে বের করে দিলে বিরোধী দল অধিবেশন বর্জন করে। কেন এই সংঘাত? সংসদের সভাপতি উসমান সোনকোর বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, তিনি একটি স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করতে চাইছেন। এমপি এমবো স্পষ্টভাবে সোনকোকে একজন স্বৈরাচারী আখ্যা দিয়ে বলেন, তিনি অতীতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি আজ রাষ্ট্রের উচ্চ পদে বসে ক্ষমতার অপব্যবহার করছেন। বিরোধীদের মতে এই সংস্কারের আড়ালে মূলত সোনকোর প্রভাব বলয় আরো শক্তিশালী করার চেষ্টা চলছে। অন্যদিকে সরকারের যুক্তি হলো, এই সংশোধনী সংসদের জবাবদিহিতা বাড়াবে এবং প্রাকৃতিক সম্পদ চুক্তিগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করবে। এই উত্তেজনার নেপথ্যে রয়েছে প্রেসিডেন্ট ফায়ে এবং সোনকোর মধ্যে সম্পদ ঘোষণা দেওয়া এবং রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করা নিয়ে ক্রমবর্ধমান দূরত্ব। বিরোধীরা একে সংবিধানকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করার মতো অপরাধ হিসেবে দেখছেন। সোমবার সংসদ ভবনের বাইরে নাগরিক সমাজ ও বিরোধী কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন, যা ইঙ্গিত দেয় সংস্কার বিল পাশ হলেও সেনেগালের রাজনৈতিক অস্থিতিশীলতা সহসাই কাটছে না। পরিশেষে ক্ষমতা কুক্ষিগত করার আকাঙ্ক্ষা বনাম গণতান্ত্রিক জবাবদিহিতার এই দ্বৈরথ সেনেগালকে ঠিক কোন পরিণতিতে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। নাজমুন নাহার উসবা, কালবেলা।
মহাকাশে 1 মাস পূর্ণ করার পাশাপাশি পৃথিবী থেকে 400 কিলোমিটার উঁচুতে তিয়াঙ্গং স্পেস স্টেশনে মিষ্টি কুমড়া রান্নার এক অনন্য নজির গড়লেন চীনের 3 নভোচারী। শূন্য মহাকর্ষে বিশেষ হাইটেক ওভেনে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই খাবার তৈরি করেন তারা। সেনঝৌ 23 মিশনের এই বিজ্ঞানীরা রান্নার আনন্দের পাশাপাশি মহাশূন্যে মানুষের রক্ত প্রবাহের পরিবর্তন ও ব্রেন ওয়েভ পরীক্ষার মতো বেশ কিছু জটিল বৈজ্ঞানিক গবেষণাও সফলভাবে সম্পন্ন করেছেন। বিস্তারিত রিপোর্টে। মহাকাশে 1 মাস পূর্ণ করল চীনের সেনঝু 23 মিশনের 3 নভোচারী। তবে বৈজ্ঞানিক গবেষণার ব্যস্ততার মাঝেও পৃথিবী থেকে 400 কিলোমিটার উঁচুতে তিয়াঙ্গং স্পেস স্টেশনে তারা তৈরি করেছেন এক অসাধারণ মুহূর্ত। চীনের তৈরি বিশেষ হাইটেক ওভেনে মিষ্টি কুমড়া পুড়িয়ে একসাথে বসে রাতের খাবার উপভোগ করেছেন এই 3 বিজ্ঞানী। এমন তথ্য উঠে এসেছে দ্য স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে। শূন্য মহাকর্ষে খাবার ছিটকে যাওয়ার ঝুঁকি এড়াতে বিশেষ প্রযুক্তি ওভেনে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুমড়োটি বেক করা হয়। হংকংয়ের প্রথম নভোচারী লাইকা ইং মিশন কমান্ডার ঝু ইয়াংঝু এবং পাইলট ঝাং ঝিউয়ান এই স্বাদ উপভোগ করেন। আনন্দের এই মুহূর্তের পাশাপাশি তারা বেশ কিছু জটিল বৈজ্ঞানিক পরীক্ষা সফলভাবে পরিচালনা করেছেন। বিগত 1 সপ্তাহে এই নভোচারী দল একে অপরের ঘাড়, কবজি এবং পেটে আল্ট্রাসাউন্ড স্ক্যান করেছেন। এর মাধ্যমে শূন্য মহাকর্ষে মানুষের রক্ত প্রবাহ এবং পেশি পরিবর্তনের ডেটা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তারা ব্রেন ওয়েভ পরীক্ষা, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতির সাহায্যে শারীরিক ডেটা সংগ্রহ এবং শাওহাং নামে একটি ইনকেবিনেট বুদ্ধিমান রোবটের সাথে স্পর্শ ভিত্তিক মিথস্ক্রিয়া পরীক্ষা সম্পন্ন করেছেন। 24 মে মহাকাশে যাওয়া এই দলের একজন নভোচারী চীনের ইতিহাসে প্রথমবারের মতো পুরো 1 বছর স্পেস স্টেশনে কাটাবেন, যা ভবিষ্যতের গভীর মহাকাশে অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে ভিয়েতনামের হো চি মিং সিটি। সেখানকার একটি ক্যাফেতে 1000টিরও বেশি নরম তুলতুলে টেডি বিয়ারকে বিভিন্ন দেশের ফুটবল জার্সি পরিয়ে সাজানো হয়েছে অভিনব এক টেডি আর্মি। উত্তর আমেরিকায় খেলা চলায় এশিয়ার দর্শকদের গভীর রাতে ম্যাচ দেখার একঘেয়েমি কাটাতে এই সৃজনশীল উদ্যোগ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। কিংবদন্তি ফুটবলারদের মূর্তি আর বিশাল স্ক্রিনের লাইভ ম্যাচ সম্প্রচারের মাধ্যমে কিভাবে উৎসবের কেন্দ্রে রূপ নিল এই ক্যাফে। বিস্তারিত রিপোর্টার। ফুটবল বিশ্বকাপের অনন্য এক জোয়ারে ভাসছে ভিয়েতনামের হো চি মিন সিটির মি কফি শপ। 1000টিরও বেশি নরম তুলতুলে টেডি বিয়ারের গায়ে জড়িয়ে আছে বিভিন্ন দেশের ফুটবল জার্সি। উত্তর আমেরিকায় খেলা চলায় এশিয়ার দর্শকদের গভীর রাতে ম্যাচ দেখতে হচ্ছে বলে ফুটবল ভক্তদের জন্য 1000টি পুতুলের এক অভিনব টেডি আর্মি সাজিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নজর কেড়েছে এই ক্যাফে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। ক্যাফেটির প্রবেশদ্বারে স্বাগত জানাচ্ছে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পের বিশাল আকৃতির মূর্তি। ভক্তরা ভেতরে ঢোকার আগেই প্রিয় তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি হচ্ছেন। ভেতরে বিশাল স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলো। এই পরিবেশ কেবল ফুটবল প্রেমীদেরই টানছে না, বরং এটি হয়ে উঠেছে তরুণ প্রজন্মের গভীর রাতের এক নতুন আড্ডাস্থল। ব্যবসায়িক দিক থেকে এই সৃজনশীল আইডিয়া দারুণ সফল। ক্যাফেটির মালিক জানিয়েছেন, বিশ্বকাপকে কেন্দ্র করে ক্যাফেটি এখন সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় খোলা রাখা হচ্ছে এবং টুর্নামেন্টের 104টি ম্যাচের প্রতিটি এখানে লাইভ দেখানো হচ্ছে। এই ফুটবল থিম চালুর পর থেকে ক্যাফেটিতে ক্রেতার সমাগম প্রায় 50 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দূর দূরান্ত থেকে আসা ফুটবল অনুরাগী ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রতিদিন গভীর রাতেও ক্যাফেটিতে উৎসবের আমেজ ধারণ করছে। দর্শক, এই ছিল কাল বেলার সারা বিশ্বের সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।